অনেকদিন আগের কথা, বকুলদিঘি নামে এক গ্রামে করিম নামের একজন কাঠুরে বাস করত। সে খুবই দরিদ্র ছিল। তার কাছে কেবল একটি ভাঙা কুড়াল এবং একটি খোড়া ঘোড়া ছিল। কোনোভাবে তিনি তার একমাত্র মেয়ের সাথে বার্ধক্য কাটাছিলেন। একদিন কাঠুরে তার খোড়া ঘোড়ার উপর কাঠের বোঝ চাপিয়ে তার মেয়েকে বলল, মেয়ে, আমি বাজারে যাচ্ছি, আমি সন্ধ্যার মধ্যে ফিরে আসবো। যদি আমার কাঠ সব বিক্রি হয়ে যায়, আমি অবশ্যই তোমার জন্য সুন্দর কিছু জিনিস আনবো। তোমার ইচ্ছা পূরণ হোক বাবা, কিন্তু সাবধান। বাজারে অনেক দুর্ভাগা মানুষ আছে, যেখানে কিছু লোক টাকা কামায় আবার কিছু লোক ডাকাতি করে। কাঠ বিক্রি করে তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো, আমি খাবার রান্না করে তোমার জন্য অপেক্ষা করব। ঠিক আছে মেয়ে, আমি তোমার কথাগুলো মনে রাখবো। আমাকে এখন যেতে হবে। কাঠুরে তার খোড়া ও রোগা ঘোড়াটি নিয়ে বাজারের দিকে রওনা দিল। কিছুক্ষণ পর করিম বাজারে পৌঁছে যায়। এক পাশে দাঁড়িয়ে গ্রাহকদের ডাকতে শুরু করে, কাঠ নেন ভাই, কাঠ, শুকনো শুকনো কাঠ, কাঠ নেন ভাই, কাঠ। অনেক সময় পর একজন ধনী ব্যক্তির চোখ সে কাঠুরিয়ার ওপর পড়লো এবং সে ভাবলো, আরে বাহ, এই দরিদ্র বৃদ্ধ লোকটিকে তো সহজেই প্রতারিত করা যেতে পারে। যাই হোক, তার চেহারা দেখে তো তাকে জন্মগত বোকা মনে হচ্ছে। এই ভেবে ধনী ব্যক্তি কাঠুরিয়ার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, তুমি কি সবগুলো কাঠ বিক্রি করতে চাও? হ্যাঁ, কেন বিক্রি করব না, একদম বিক্রি করব। বিক্রি করার জন্যই তো নিয়ে এসেছি কাঠগুলো। কিন্তু আপনি কি দাম দেবেন? তুমি বলো কত দাম চাও? 5টি রূপার মুদ্রা দেওয়া লাগবে। 5টি রূপার মুদ্রা লেনদেন অনেক ব্যয়বহুল। আচ্ছা, তুমি কি কাঠগুলো যে অবস্থায় আছে সেই অবস্থায় বিক্রি করবে? আমি এগুলো বিক্রি করে দিব মহাজন মশাই, আমি কি জন্য আপত্তি করব? তাহলে ঠিক আছে, 5টি রূপার মুদ্রা নাও আর তোমার রোগা ঘোড়াটা নাও এবং আমার সাথে দ্রুত পিছিয়ে চলো। খুব ভালো মহাজন মশাই, ঠিক আছে, চলুন। মুদ্রাগুলো নেওয়ার পর কাঠুরিয়া তার রোগা ঘোড়াটি নিয়ে মহাজনের পিছন পিছন গেল। ভাগ্যক্রমে আজ আমি ভালোই আয় করেছি, এই ভেবে করিম মহাজনের পিছু পিছু গেল। কিছুক্ষণ পরে মহাজন কাঠুরিয়াকে নিয়ে তার বাড়িতে পৌঁছে গেল। লাকড়িগুলো এখানে রেখে তুমি যাও। ঠিক আছে মহাজন মশাই, যেমনটি আপনি আদেশ করবেন। এ কথা বলে কাঠুরিয়া যখন ঘোড়ার গা থেকে কাঠ নামাতে চেষ্টা করলো, তখনই, আরে আরে, কি করছো তুমি কাঠুরিয়া, থামো। কি করছি মহাজন মশাই, আমি ঘোড়া থেকে কাঠগুলো নামাচ্ছি যাতে আমি ঘোড়াটা নিতে পারি। আরে বদমাস, কাঠ বিক্রি করার সময় তুমি যে আমার সাথে যে চুক্তিতে সম্মত হয়েছিলে তার শর্তগুলো কি তোমার মনে নেই? মহাজন মশাই, কেমন চুক্তির কথা বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। আমি আপনার কাছে সবগুলো কাঠ বিক্রি করে দিয়েছি 5টি রূপার মুদ্রার বিনিময়ে। তুই শুধু কাঠ নয়, মুদ্রার বিনিময়ে তোর ঘোড়াটাও আমাকে বিক্রি করেছিস। তুই কাঠ বিক্রি করতে রাজি হয়েছিলি এই শর্তে যে কাঠ যে অবস্থায় আছে সেই অবস্থায় বিক্রি করবি। ধনী মহাজনের কথা শুনে করিম হতবাক হয়ে গেল। মহাজন মশাই, আপনি এসব কি বলছেন? শর্ত অনুযায়ী এখন ঘোড়াটা আমার, তুই তোর দাম পেয়েছিস, তাই তুই এখান থেকে এখন যেতে পারিস। এমন কথা বলবেন না মহাজন মশাই, আমি একজন গরিব মানুষ। এরকম বললে আমি ধ্বংস হয়ে যাব। মহাজন মশাই, আমাকে দয়া করেন। কাঠুরে অনেক অনুনয় বিনয় করলো, কিন্তু ধনী মহাজন লোকটি তার কথা শুনলো না, বরং সে তার চারপাশের লোকদেরও জড়ো করলো। বাইরা, এই কাঠুরিয়া চালাকি দেখো। প্রথমে সে চুক্তি করেছিল এবং এখন সে তার চুক্তি থেকে সরে যাচ্ছে এবং লোক দেখানো করছে সে কি করুণা পাওয়ার যোগ্য। না না, মোটেও না। তাহলে এই নির্লজ্জ ব্যক্তির সাথে আমার কিভাবে আচরণ করা উচিত? ভাই, যদি তুমি আমার কথা শুনো তাহলে ওকে গ্রামের মডেলের কাছে নিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক হবে। লোকদের পরামর্শে মহাজন কাঠুরিয়াকে মরলের কাছে নিয়ে গেলেন, যিনি মহাজনের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, এবং মরলকে পুরো ঘটনাটি বর্ণনা করলেন। পুরো বিষয়টি শোনার পর মরল তার বন্ধুর পক্ষে রায় দিলেন। কাঠুরে তার জিনিসপত্রের পুরো দাম পেয়েছে, সে গ্রাহকের শর্তাবলী মেনে নিয়েছে, তাই সে দোষী। এখন ঘোড়াটার উপর তার কোনো অধিকার নেই। আমি এখানেও নাই বিচার পেলাম না। যখন বেচারা করিম তার দুর্ভাগ্যের জন্য কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে এলেন, তখন
বাবা, এটা কি হলো? তোমার চোখে জল কেন? সবকিছুই ঠিক আছে তো? তোমাকে কি বলবো মেয়ে, আমাদের ভাগ্যটাই খারাপ। আর আগে থেকে আমাদের কাছে কোনো টাকা পয়সা কিছুই ছিল না। আজ আমাদের খোঁড়া ঘোড়াটি আমাদের হাত থেকে চলে গেল। করিম পুরো ঘটনাটি রুমালিকে বলল। সব শোনার পর রুমালি তার বাবাকে উৎসাহিত করে বলল, চিন্তা করো না বাবা, সব ঠিক হয়ে যাবে। আল্লাহ ন্যায়ের ঘরে আছে, কিন্তু অন্যায়ের ঘরে নেই। এরপর বাবা মেয়ে দুজনে রাতের খাবার খেয়ে ঘুমাতে গেলেন, কিন্তু সকালে বিষণ্ণতার কারণে করিম বিছানা থেকে উঠতে পারলেন না। বাবার অসুস্থতা দেখে রুমালি বলল, বাবা, আজ তোমার শরীর ভালো নেই, তাই আমি বাজারে যাচ্ছি। হয়তো আমি তোমার চেয়ে ভাগ্যবান হব এবং ভালো দামে কাঠ বিক্রি করতে পারবো। তুমি যা ঠিক মনে করো তাই করো মেয়ে, যাও, আমি তোমার ফিরে আসার অপেক্ষা করবো মেয়ে। রুমালি তার গাধার পিঠে কাঠের বোঝ চাপিয়ে বাজারে চলে গেল। যদি আমি সেই অসৎ মহাজন লোকটিকে পাই, তাহলে আমি তাকে তার মায়ের দুধের কথা মনে করিয়ে দেব। কিছুক্ষণের মধ্যে সে বাজারে পৌঁছে যায়। কাঠ নাও, কাঠ, সস্তা দামে শুকনো কাঠ নাও। সেই দিনও মহাজন কাউকে ঠকানোর উদ্দেশ্যে বাজারে এসেছিল। এটা জেনে শুনে সে কাঠ বিক্রি করা রুমালির দিকে তাকালো। আরে বাহ, আল্লাহ আজ আবার আমার জন্য শিকার পাঠিয়েছেন। গতকালকে একটি খোঁড়া ঘোড়া পেয়েছি, আজ তুমি কাঠের সাথে একটা আস্ত গাদা পাবে। এই ভেবে মহাজন রুমালির কাছে এলেন। এই মেয়ে, তুমি কি তোমার কাঠগুলো বিক্রি করতে চাও? দাম কত? মহাজন মশাই, 60টি রূপার মুদ্রা দেওয়া লাগবে। অনেক বেশি দাম বলছো, দামটা কিছু কমানো যাবে না? 10টি মুদ্রা দিয়ে যদি নেন, তারপর আপনার খুব বেশি লোকসান হবে না। মহাজন মশাই, কাঠগুলো সম্পূর্ণ শুকিয়ে গেছে, যদি আপনি রাজি হন তাহলে বলুন। এই মেয়েটা দেখছি খুব বুদ্ধিমতী। আচ্ছা, কিছুই মনে করি না, খুব শীঘ্রই তার সমস্ত বুদ্ধিমত্তা অদৃশ্য হয়ে যাবে। মহাজন ভাবছিল, ঠিক তখনই রুমালি বলল, মহাজন মশাই, আপনি কি ভাবছেন? দয়া করে আমাকে তাড়াতাড়ি বলুন, না হলে আমি অন্য গ্রাহককে রাখবো। ঠিক আছে, আমি 60টি রূপার মুদ্রার জন্য চুক্তি গ্রহণ করছি, কিন্তু এই কার্ডগুলো যে অবস্থায় আছে সেই অবস্থায় তোমাকে বিক্রি করতে হবে। তুমি কি একমত? মহাজনের কথা শোনার পর চালাক রুমালি বুঝতে পারে যে, আচ্ছা, এই ব্যক্তিটি সেই একই অসৎ মহাজন। আজ সে সমস্যায় পড়েছে, আমি এমন প্রতিশোধ নেব যে সে সারা জীবন মনে রাখবে। মহাজন যখন কথা বলল, তখন রুমালি ভাবছিল, এই মেয়ে, তাড়াতাড়ি উত্তর দাও, আমার হাতে বেশি সময় নেই। ঠিক আছে মহাজন মশাই, আমি এটা বিক্রি করে দেব, কিন্তু আমার একটা শর্ত আছে, আর তা হলো আপনি আমাকে টাকাটা যে অবস্থায় থাকবে সেই অবস্থায় দিবেন। রুমালির কথা শুনে মহাজন মনে মনে হতবাক হয়ে গেল, কিন্তু তারপরও একটা বুদ্ধি আসার সাথে সাথে সে হেসে বলল, ঠিক আছে, ঠিক আছে, তোমার সত্য আমি মেনে নিলাম। দেরি না করে তোমার গাধাটিকে আমার পিছন পিছন নিয়ে চলো। রুমালিও তার গাধা নিয়ে সাথে পিছনে পিছনে যেতে শুরু করলো। এই অসৎ ব্যক্তি নিজেকে খুব চালাক ভাবছে, যখন বাস্তবতা বেরিয়ে আসবে তখন সে রক্তাক্ত অশ্রু কাঁদবে। রুমালি ওই সব কথা ভেবে মহাজনের বাড়িতে পৌঁছে যায়। মহাজন মশাই, কাঠগুলো কোথায় রাখবো? ওরে বোকা মেয়ে, তুমি কি চুক্তি করেছো? সত্যটা কি ভুলে গেছো? আমি কি তোমাকে মনে করিয়ে দেব? আমি সম্পূর্ণ ভুলে গেছি, আমি দুঃখিত। আমি এক্ষুনি গাধাটিকে বেঁধে দিচ্ছি। রুমালি চুপচাপ গাধাটিকে খুঁটির সাথে বেঁধে বলল, আমি আপনার আদেশ পালন করেছি মহাজন মশাই, এবার দয়া করে আমার দামটাও দিয়ে দিন। একদম একদম, আমি দিতেছি। এই নাও তোমার 60টি রূপার মুদ্রা, এগুলো নিরাপদে রাখো। থামেন থামেন, আপনি কি করছেন? চুক্তি অনুযায়ী আপনি কাঠটি যে অবস্থায় ছিল সে অবস্থায় কিনেছেন এবং কাঠের সাথে আমার গাধাটিও নিয়ে এসেছেন। কোনো ধারণা নেই আপনার? কিন্তু আপনি আমাকে এটাও প্রতিশ্রুতি দিয়েছিলেন যে টাকাটা যে অবস্থায় আছে সেই অবস্থায় আপনি ফেরত দেবেন। তাই এখন একটা আপনার হাত আর মুদ্রাগুলো সহ আপনার একটা হাত আমাকে ফেরত দিন, এবং শর্ত এবং চুক্তি অনুসারে আপনাকে এটি করতে হবে। দয়া করে মুদ্রাগুলো সহ আপনার একটা হাত আমাকে দিয়ে দিন। রুমালির কথা শুনে মহাজন হতবাক হয়ে গেল। তুমি কি বলছো মেয়ে? তোমার সাহস কিভাবে হলো? আমি তোমাকে বলছি তুমি আমার বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যাও।
আমি ন্যায় বিচারের কথা বলছি মহাজন মশাই, আপনাকে আপনার এক হাতের সাথে আমাকে মুদ্রাগুলো দিতে হবে। তোমার সাহস কিভাবে এলো? আমি বলছি এভাবে আমার ঘর থেকে বেরিয়ে যাও। মহাজন মশাই, এখন আমি এখান থেকে আমার অধিকার নেব, তারপরে এখান থেকে যাব। রুমালি জোরে জোরে চিৎকার করতে লাগলো। আরে শুনো ভাই ও বোনেরা, আমার কথা শুনো, এই অসৎ মহাজনের কাছ থেকে আমাকে ন্যায় বিচার পাইয়ে দাও। হে আল্লাহ, আমাকে এখানে অনেক ঝামেলার সম্মুখীন হতে হচ্ছে। হে কন্যা, আমার কথা শোনো। এখন আমি আপনার কথা শুনতে পারি, কেবল একটি শর্তে মহাজন মশাই। প্রথমে আপনি আপনার একটা হাত কেটে ফেলেন। হে কন্যা, হাতের বিনিময়ে তোমাকে আমি একটা ঘোড়া, তোমার গাধা, সমস্ত কাঠ এবং কি 10টা রূপার মুদ্রা দিতে প্রস্তুত। আল্লাহর দোহাই, এখন তুমি মানুষ ডেকে জড়ো করো না। রুমালি তার জেদে অনড় ছিল। না মহাজন মশাই, আমি এসব চাই না, আমি শুধু আপনার একটি হাতই চাই মহাজন মশাই। মনে হচ্ছে আজ এই অপদত্ত মেয়েটা আমাকে সম্পূর্ণরূপে ধ্বংস না করে পর্যন্ত বিশ্রাম নেবে না। রুমালি আর মহাজনের আওয়াজ শুনে পাড়ার অনেক লোক সেইখানে জড়ো হয়ে যায়। রুমালি তাদের পুরো ঘটনা খুলে বলে এবং অবশেষে বলে, এখন আপনারাই সিদ্ধান্ত নিন, সত্য অনুযায়ী মুদ্রার সাথে তার একটি হাত আমি পাই কিনা বলেন। হা হা, পাওয়াটা উচিত। মহাজন মশাই, তুমি গতকাল একই সত্ত্বে দরিদ্র কাঠুরিয়ার কাছ থেকে একটি ঘোড়া কিনেছিলে। আজ তোমাকে এই মেয়েটিকে একটি হাত দিতে হবে। হা হা, তোমাকে দিতেই হবে, নইলে আমরা জোর করে তোমাকে মরলের কাছে নিয়ে যাব। কি বলো ভাইয়েরা? হা হা, আমরা তোমার সাথে যাব। মরলের নাম শোনা মাত্রই মহাজনের মুখ খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। ঠিক আছে, আমার নিজের ইচ্ছায় মরল মশাইয়ের কাছে যেতে প্রস্তুত। আমার পূর্ণ বিশ্বাস আছে যে তিনি গম থেকে তুষ আলাদা করবে। রুমালি এবং মহাজনের সাথে সকলেই একই সময়ে মরলের কাছে পৌঁছেছিলেন, যিনি মহাজনের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন এবং কেউই এই বিষয়ে জানতো না। কিন্তু পুরো গল্পটি শুনে তিনিও বিভ্রান্ত হয়ে পড়েন। যদি আমি আমার বন্ধুর পক্ষ নিই তাহলে সবাই আমাকে অধার্মিক ও অন্যায়কারী ভাববে, এবং যদি এই খবর মহারাজের কাছে পৌঁছে যায় তাহলে আমাকে অনেক সমস্যায় পড়তে হবে। এই সব মরল ভাবছিলেন, দয়া করে আমার মতো গরিব লোকটির প্রতি ন্যায় বিচার করুন এবং আমার অধিকার ফিরিয়ে দিন। পুরোটা শোনার পর আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি যে, এবং তোমার দাবি ন্যায্য, কিন্তু মেয়ে, একজন মানুষের হাত দিয়ে তুমি কি করবে? যদি তুমি আমার কথা শোনো তাহলে মহাজনের হাতের বিনিময়ে যা দিচ্ছে তার পাশাপাশি আরো 10টি রূপার মুদ্রা নাও। না মরল মশাই, সত্য অনুসারে আমি কেবল তার একটি হাতই চাই। মরল রুমালিকে অনেক বুঝিয়ে বললেন, ঠিক আছে মরল মশাই, আপনি যদি বলেন তাহলে আমি 100 সোনার মুদ্রার বিনিময়ে তার দাবি প্রত্যাহার করতে পারি। রুমালির কথা শুনে মহাজন বলল, না মরল মশাই, ওর দাবি আমি মেনে নিতে পারছি না। এই দামটা অনেক বেশি মরল মশাই। যদি এই দামটা তার এক হাতের থেকে বেশি হয় তাহলে আমি কেবল এক হাতই নেব। দয়া করে দেরি করবেন না এবং তার একটা হাত কেটে আমাকে দিয়ে দিন। আমার বাবা নিশ্চয় বাড়িতে আমার জন্য অপেক্ষা করছেন। বেচারা মরল তার বন্ধুকে বাঁচাতে কিছুই করতে পারলো না। পরিস্থিতি এমন ছিল যে মহাজনকে বলতে বাধ্য হলেন যে, মহাজন, এটা তোমার দোষ। সত্য অনুযায়ী হয় তোমার একটি হাত কেটে ফেলো, নয়তো বা 100টি সোনার মুদ্রা দাও, এটাই আমাদের সিদ্ধান্ত। মরলের সিদ্ধান্ত শুনে মহাজনের পা জমিন থেকে সরে যায়। কিন্তু একজন দৃঢ় কথার ব্যক্তির কাছে রুমালির দাবি করা টাকা দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। ক্যালেট মেয়ে, এই নয় 100টি সোনার মুদ্রা, কিন্তু ভেবো না যে তুমি আমার চেয়ে বেশি বুদ্ধিমান। মহাজন মশাই, সত্যি কথা বলতে আমিও আপনার চেয়ে বুদ্ধিমান। বিশ্বাস না হলে চেষ্টা করে দেখুন। রুমালির কথা শোনার পর মহাজনের মনে একটা চিন্তা এলো যে, আরে পাখিটি নিজের জালে আটকা পড়ার জন্য প্রস্তুত, কেন না আরেকবার পদক্ষেপ নেওয়া যায় এবং তার 100টি সোনার মুদ্রা ফিরিয়ে নেওয়া যায়। কিছুক্ষণ ভাবার পর মহাজন বলল, আরে বোকা মেয়ে, যদি তোমার চালাকির ওপর এতই ভরসা থাকে তাহলে একটা বাজি ধরা যাক। আমরা দুজন সবার সামনে একটা অবিশ্বাস্য গল্প বলবো, যার গল্পকে মিথ্যা এবং ভালো মনে করা হবে সেই জিতবে। আমি 1000 স্বর্ণ মুদ্রা বাজি ধরবো, তার বিনিময়ে তোমাকে মাত্র 100টি সোনার মুদ্রা বাজি ধরতে হবে। মহাজনের কথা শুনে রুমালি তৎক্ষণাৎ বলল, ঠিক আছে মহাজন মশাই, আমি রাজি।
কিন্তু তোমাকে আরো দুটি শর্ত মনে রাখতে হবে। প্রথম, আমরা কেউ একে অপরকে মিথ্যাবাদী বলবো না। দ্বিতীয়, এখানে উপস্থিতি যদি কেউ বলে যে এই গল্পটি সত্যি, তাহলে তাকে তৎক্ষণাৎ হেরে যাওয়া ব্যক্তি হিসাবে গণ্য করা হবে। এবং বলো, তুমি কি এই দুটি শর্তে প্রস্তুত? আমি আপনার দুই সত্ত্বেও চালাকির প্রতিযোগিতায় করতে প্রস্তুত আছি মহাজন মশাই। এই প্রতিযোগিতার কথা শুনে মোড়ল মশাই তার আনন্দ লুকিয়ে রেখে তৎক্ষণাৎ বললেন যে, আমি এবং গ্রামবাসীরা তোমাদের দুজনের সিদ্ধান্ত নিতে প্রস্তুত, তোমরা গল্প বলো। মোড়লের ইঙ্গিত বুঝতে পেরে মহাজন মনে মনে খুশি হলেন এবং তার গল্প বলতে শুরু করলেন। একবার আমি আমার ঘরে দুটি ভুট্টার দানা পড়ে থাকতে দেখলাম। আমি জানালা দিয়ে ছুঁড়ে ফেললাম, কিন্তু কয়েকদিনের ভিতরে দুটো গাছ গজালো। এক সপ্তাহের মধ্যে জানালার সামনে ভুট্টার গাছগুলো এত ঘন হলো এবং লম্বা হলো যে সেগুলো জঙ্গলে পরিণত হলো। যদি কোনো উট বা ঘোড়ার সর হয় সেই বনে যেতে, তাহলে তারা বেশ কয়েকদিন ধরে ঘুরে বেড়াতো। হায় আল্লাহ, কি ঘন ভুট্টার বন! এখান থেকে তো বেরানোর পথ দেখা যাচ্ছে না। মহাজনের গল্প চলতে থাকলো। একবার এমন হয়েছিল যে আমার 12টি ছাগল ভুট্টার জঙ্গলে ঢুকে পড়েছিল এবং সবগুলো ছাগল উধাও হয়ে যায়। আমি জঙ্গলে তাদের খুঁজতে গেলাম, কিন্তু কোনো ছাগলগুলোর সন্ধান পেলাম না। ফসল কাটার সময় হলো, আমার দাসেরা ফসলগুলো কাটলো, কিন্তু তবুও আমার হারানো ছাগলগুলো খুঁজে পাইনি। এরপর থেকে আমি আমার ছাগলগুলোর কথা ভাবা বন্ধ করে দিলাম। আমি নিজের জন্য যথেষ্ট ভুট্টার আটটা পেয়েছি এবং বাকি ভুট্টাগুলো বাজারে ভালো দামে বিক্রি করলাম। আমার যত ছাগল ছিল তার চাইতে ভুট্টার দাম, ফসলের দাম বিক্রি করে দ্বিগুণ টাকা লাভ করেছি। একদিন আমি আমার স্ত্রীকে বললাম, আরে গিন্নি, অনেকদিন হয়ে গেল আমি ভুট্টার আটা গুঁড়ো করেছি, কিন্তু আজ পর্যন্ত তুমি আমাকে একটা রুটি তৈরি করে খাওয়াওনি। ওগো, আমি এক্ষুনি বানিয়ে নিয়ে আসছি। এই নিন ভুট্টার রুটি এবং পালং শাক, আপনার পছন্দের, মন ভরে খান। বাহ, খুব মজা হয়েছে, কিন্তু আমি দুটো রুটি খেয়েছিলাম। হঠাৎ আমার মুখ থেকে ছাগলের আওয়াজ বেরিয়ে এলো। এবং আমি একেবারে ভয় পেয়ে গেলাম। হে আল্লাহ! আমি এবং আমার স্ত্রী কিছু বুঝতে পারার আগে আমার মুখ থেকে এক একটা করে ছাগল লাফিয়ে বেরিয়ে আসতে লাগলো। চোখের পলকে দ্বিতীয়, তৃতীয় এবং এক এক করে 12টি ছাগল বেরিয়ে আসতে লাগলো আমার মুখ থেকে। হায় আল্লাহ, এটা কি হচ্ছে? এগুলো তো আমাদের ভুট্টার বনে হারিয়ে যাওয়া 12টি ছাগল। আমার গল্প এখানেই শেষ। এবার আপনারা সবাই বলেন আমার গল্পটা কেমন লাগলো। মোড়ল মশাই তৎক্ষণাৎ বললেন, আমি তোমার গল্পটি মোটেও বিশ্বাস করি না। মহাজন মশাই, তোমার গল্পটি একদম মিথ্যা। সেখানে উপস্থিত সকলে তাই বলেছিল। হ্যাঁ মহাজন মশাই, গল্পটি সম্পূর্ণ মিথ্যা। হ্যাঁ মহাজন মশাই, গল্পটি সম্পূর্ণ মিথ্যা। আমরা এমন কিছু কখনোই দেখিনি বা শুনিনি। এটা কখনো ঘটতে পারে না। বাহ, কাজ শেষ। মেয়েটিকে আমার গল্পটা সত্য কিনা তা প্রমাণ করতে হবে, নইলে তাকে হারতে হবে। মহাজন এত কিছু ভাবছিল, তখন রুমালি বলল, বাহ বাহ মহাজন মশাই, আসলে আপনার গল্পটা আমার কাছে 16 আনায় সত্যি মনে হচ্ছে। আসলে আপনাদের মতো বুদ্ধিমান ও মহাজনদের সাথে এর চেয়েও অনেক মজার ঘটনা ঘটতে পারে। ঠিক আছে, তাহলে আমি জিতেছি। এখন আমার 100টি সোনার মুদ্রা দাও এবং এখান থেকে মুখ কালো করে চলে যাও। এভাবে নয় মোড়ল মশাই, প্রথমে আপনাদের সকলে আমার গল্পটা শোনা উচিত, তারপরে ঠিক হবে কে জিতলো আর কে হেরে গেল। ঠিক আছে, জানি, তাহলে তোমার গল্পটা বলো। রুমালি তার গল্প বলতে শুরু করলো। একবার আমি আমার গ্রামের মাঝখানে জাম গাছের বীজ বপন করেছিলাম। পরের দিন সেই জায়গায় একটি জাম গাছের গাছ গজিয়ে উঠলো। মেঘের সময় উঁচুতে পৌঁছে গেল এবং তার ছায়া পাহাড়ের ওপর পড়তে শুরু করলো। বাহ বাহ, এই গরমে এই জাম গাছটি পুরো গ্রামকে তার ছায়ায় শীতল করে রেখেছে। সত্যি ভাই, ওই মেয়েটি অসাধারণ একটি গাছ লাগিয়েছে। আল্লাহ তাকে সুখে রাখুক।
যখন জামগুলো পেকে গেল আমি তা পরিষ্কার করে বস্তায় ভরে 7টি ঘোড়ার ওপর চাপিয়ে দিলাম। ভাই, এখন তুমি এই জামগুলো নিয়ে শহরে যাও, এই সব জাম বিক্রি করো। আমার বড় ভাই তার ঘোড়ার কাফেলা নিয়ে শহরের দিকে রওনা দিল। আমার ভাই চলে গেল, কিন্তু 5 বছর ধরে তার কোনো খবর পাইনি। আমার ভাইয়ের কি হয়েছিল আমি জানি না। এখন আমি কার কাছে সুখ দুঃখের কথা বলবো? কিন্তু মোড়ল মশাই, কয়েকদিন আগে আমি খবর পেলাম যে পথে কোনো মহাজন তাকে ডাকাতি করে হত্যা করেছে। রুমালের গল্প শুনে মোড়ল সহ উপস্থিত সকলে হতবাক হয়ে গেল। হ্যাঁ মোড়ল মশাই, আমি খুবই দুর্ভাগা। আমি খুনিকে খুঁজে পাওয়ার আশা ছেড়েই দিয়েছিলাম, কিন্তু ভাগ্য আমার সহায়তা করেছিল এবং আমি সেই খুনি সম্পর্কে জানতে পারি। কে সে রক্তাক্ত, নিষ্ঠুর এবং অসৎ ব্যক্তি? এটা আর কেউ নয় মোড়ল মশাই, এই মহাজন সবার সামনে দাঁড়িয়ে আছেন। সে আমার ভাইকে ভুট্টার খেতে মেরে ফেলেছিলেন। তখন মোড়ল মশাই এবং অন্যান্য লোকেরা চিৎকার করে বলছিল, না না, আমরা তোমার কথাগুলো কোনোভাবেই বিশ্বাস করতে পারছি না মেয়ে। হ্যাঁ হ্যাঁ মোড়ল মশাই, এই মেয়েটির গল্পটি সম্পূর্ণ মিথ্যা বলে মনে হচ্ছে। এটা কখনো সত্য হতে পারে না মোড়ল মশাই। আমি যা বলেছি তা যদি মিথ্যা হয় তাহলে দয়া করে মহাজন মশাইকে জিজ্ঞেস করুন। রুমালির কথা শুনে হতবাক হয়ে যায়। বেচারা মহাজনের চোখ কালো হয়ে গেল। নিজের ফাঁদে নিজেই আটকা পড়ে গেলাম। যদি আমি তাকে মিথ্যা বলি তাহলে আমাকে এই চালাক মেয়েটিকে 1000 স্বর্ণ মুদ্রা দিতে হবে, এবং যদি আমি সত্য বলি তাহলে আরো খারাপ হবে। এই মেয়েটি তার মৃত ভাইয়ের জন্য ক্ষতিপূরণ দাবি করবে, এবং এর পাশাপাশি আমাকে জাম বেচা 60টি ঘোড়া দিতে হবে, এবং যদি তা না মানে তাহলে আমাকে ফাঁসিও দেওয়া হতে পারে। রুমালি যখন কথা বলছিল তখন মহাজন নিজেকে অভিশাপ দিচ্ছিল এবং ভাবছিল, মহাজন মশাই আপনি কি ভাবছেন? তাড়াতাড়ি বলেন, আমি কি মিথ্যা বলেছি নাকি সত্যি বলেছি? মোড়ল মশাই শীঘ্রই রুমালির গল্প বুঝতে পারলেন। এই মেয়েটি খুব চালাকি করে তাকে ফাঁদে ফেলেছে। আমার বন্ধুকে সাহায্য করতে চাইলো, কিন্তু এখানে সবাই উপস্থিতি। আমি চাইলো এবার আমার বন্ধুকে সাহায্য করতে পারবো না। মোড়ল ভাবছিলেন, ঠিক তখনই মহাজন তার বন্ধুর দিকে করুণার চোখে তাকালেন। আমার দিকে তাকিয়ে দেখো না মহাজন, তাড়াতাড়ি উত্তর দাও। মেয়েটা কি সত্য বলছে নাকি মিথ্যা বলছে? বেচারা মহাজন মশাই ধৈর্যের বাঁধ ভেঙে গেল এবং সে কাঁদতে কাঁদতে চিৎকার করে বলতে লাগলো, আল্লাহ তোমার জিহ্বা কেটে ফেলুক এবং তোমার জিহ্বা পুড়ে যাক। মিথ্যাবাদী মেয়ে সম্পূর্ণ মিথ্যা বলছে, নির্লজ্জ মৃত্যু। তাহলে আমি আপনার বিরুদ্ধে চালাকির যুদ্ধে জিতে গেছি, আমাকে 1000 স্বর্ণ মুদ্রা দেন। মহাজন চুপচাপ 1000 স্বর্ণ মুদ্রা ভর্তি একটি ব্যাগ তার দিকে বাড়িয়ে দিল। এই নাও 1000 স্বর্ণ মুদ্রার ব্যাগ, এটি নাও, তৎক্ষণাৎ এখান থেকে পালিয়ে যাও, নইলে আমার যা কিছু হবে হোক আমি তোমাকে অনেক অত্যাচার করব। মহাজন মশাই ছেড়ে যাচ্ছি, কিন্তু আমার 2টি জিনিস মনে রাখবেন। প্রথমত, কখনো কোনো দুর্বল ও দরিদ্র ব্যক্তিকে আর কখনো ঠকানোর চেষ্টা করবেন না, এবং দ্বিতীয়ত কখনো কাউকে শিশু মনে করবেন না, এবং দুর্ভিক্ষের ক্ষেত্রে তার সাথে বাজি ধরবেন না। অন্যথায় হয়তো আপনি জানতে পারবেন যে সেই দিনটি আপনার জীবনের শেষ দিন হবে। বেচারা মহাজনের কাছে অনুতপ্ত হওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না, এবং রুমালি তার সমাবেশে জিতে নেওয়া সোনার মুদ্রাগুলো নিয়ে বাড়িতে নিয়ে আসে। গাধা ছাড়া তাকে ফিরে আসতে দেখে তার পিতা বলল, আরে গাধাটি তো তার সাথে দেখছি না। ভাবছি যদি আমার মতোই তার সাথে ঘটনা ঘটে তাহলে কি হবে। বেচারা কাঠুরিয়ার হৃদয় কোনো অজানা আশঙ্কায় কেঁপে উঠল। কিন্তু যখন রুমালি তার কাছে এসে পুরো ঘটনাটা বর্ণনা করলো এবং 1100টি স্বর্ণ মুদ্রা দেখালো, তখন কাঠুরিয়ার আনন্দের সীমা রইল না, এবং কাঠুরিয়া খুশি হয়ে বলল, আমার প্রিয় কন্যা, আমি আজ পর্যন্ত এটা জানতে পারিনি যে আমার মেয়ে এত জ্ঞানী এবং বড় হয়ে গেছে। বন্ধুরা, গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে আমাকে জানাবেন, এবং লাইক এবং সাবস্ক্রাইব করুন, এতে আপনার কোনো খরচ হয় না।